এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমরা একটা রেকর্ডেড ক্লাস করব। তো রেকর্ডেড ক্লাসটার জন্য আমরা আজকে আগের দিন যে যে পর্যন্ত পড়েছিলাম ঠিক তারপর থেকেই পড়া শুরু করব। তো আগের দিন আমরা প্রোপাগেশন অ্যান্ড পাথ লস যে ইস্যুটা ছিল ওখান থেকে কন্টিনিউ করব। তো এখানে ফার্স্টে যে পয়েন্টটা ছিল সেটা ফুলি সবার খেয়াল, সেটা ফ্রি স্পেস পাথ লস বা এফএসপিএল নামের একটা অপশন। সেকেন্ডে যেটা ছিল সেটা অ্যাটমসফিয়ারিক অ্যাবজর্পশন, এবং থার্ডে যেটা ছিল সেটা ডিফ্রাকশন। তো শুরুতে যদি একটু বলে নেই যে ডিফ্রাকশন জিনিসটা আসলে কি, এবং এখানে তোমাদের কি কি এরিয়া কভার করা হয়েছে, ডিফ্রাকশন দিয়ে আসলে পাথ লসের কোন কথাটা বলা হয়েছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই তিনটা জিনিসই মাইক্রোওয়েভতে যখন কোনো পাথ বা কোনো রাস্তা দিয়ে মাইক্রোওয়েভটা যায়, সেখানে এই তিন ধরনের লস সব থেকে বেশি হয়। তো এখানে যে তিন ধরনের লসের কথা দিয়ে দেওয়া আছে, এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা ফ্রি পাথ লস, দুই নম্বরে অ্যাটমসফিয়ারিক অ্যাবজর্পশন, তিন নম্বর হচ্ছে ডিফ্রাকশন। তো ডিফ্রাকশন জিনিসটা আসলে কি? ডিফ্রাকশন জিনিসটা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেই হয়, ইএম ওয়েভ যেটাকে আমরা বলি। তো এটা যে সবসময় শুধু মাইক্রোওয়েভে হবে এমন কোনো কথা নেই। এটা আমাদের যে ভিজিবল লাইট আছে, যে লাইটকে আমরা দেখতে পারি চোখে, ওই রকম লাইটেও তোমার এই ডিফ্রাকশন জিনিসটা হয়। হ্যাঁ, তো ডিফ্রাকশনটা মেইনলি কোনো একটা আলো যখন কোনো একটা শার্প অবজেক্ট বা কোনো একটা অবজেক্টকে ঘেঁষে যায়, তখন আলোটা সোজা যেতে পারে, তো সে বাঁকা হয়ে যায়। যেমন ধরো যে আমি কয়েকটা যদি এক্সাম্পল দিই, আমাদের চোখের সামনে প্রায় ডিফ্রাকশনের বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখা যায়। তার মধ্যে একটা এক্সাম্পলটা তুমি যখন তোমার কোনো শ্যাডো দেখবা, ছায়া, রাইট? তোমার শ্যাডোটার এডজ গুলা, মানে শ্যাডোর যে কিনারা, ছায়ার যে কিনারা, সাইড গুলা, ওটা দেখবা কখনো শার্প হয় না, ওই জায়গাটা ব্লার্ড হয়, রাইট? ব্লারি হয় একটু, মানে ছায়াটা যে শেপটা থাকে, সেই শেপটা তোমার ছায়া, সেটার একদম এর যে কিনারাটা একটু ব্লার মনে হবে তোমার দেখে। ওই জিনিসটা ডিফ্রাকশনের কারণে। আমরা যদি একটু দেখি যে ডিফ্রাকশনটা আসলে কিরকম বা কিভাবে কাজ করে। ধরো এরকম একটা অবজেক্ট আছে, জাস্ট অ্যান অবজেক্ট, যেটা প্লেটের মতো, একটা প্লেট প্লেটের মতো আছে। হ্যাঁ, ধরো একটা লাইট ওয়েভ বা কোনো একটা ইএম ওয়েভ এমনে যাচ্ছে, ঠিক জাস্ট লাইক দিস। এটা তোমার এই যে এরকম যে দাগগুলো দিচ্ছে, এটা তোমার, এটাকে বলা ফেজ বা ওয়েভলেট, তরঙ্গ মুখ, যেটা ওয়েভলেটও বলে এটাকে। যাক, এনিওয়ে, ধরো এটা এখানে আসলো, আসার পরে যেটা হবে, এই এর যে লেগে জিনিসটা একটু বাঁকা হয়ে যাবে, সাইড জিনিসটা একটু বাঁকা হয়ে যাবে। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটাকে বলা হয়েছে ডিফ্রাকশন। তো এখন আমরা ডিফ্রাকশন এত ডিটেলসে যাব না, যেহেতু এটা আমাদের ফিজিক্স কোর্স না, বা এটা আমাদের অপটিক্যাল কোনো কোর্স না, অপটিক্সের কোনো কোর্স না। আমরা এখানে জাস্ট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য এই ডিফ্রাকশন জিনিসটা কিভাবে মানে হার্মফুল, সেই জিনিসটা শুধু আমরা একটু দেখব। তো এখানে যে কথাগুলো লেখা আছে, আমি ওদের কথাগুলো একটু ব্যাখ্যা করে দেওয়ার ট্রাই করি। এখানে যেটা লেখা আছে, মাইক্রোওয়েভ রেস ফলোস মাল্টিপল পাথ অ্যাজ দে অ্যারাইভ অ্যাট দ্য সেম এন্ড পয়েন্ট। এটা এক নাম্বার ইস্যু। দেখো, এমন তোমরা যখন একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মাইক্রোওয়েভটা যাবে, তখন এখানে অনেকগুলো পাথ সে ফলো করতে পারে। তো ঠিক আছে, মাইক্রোওয়েভটা টিপিক্যালি এক পাথ থেকে অন্য পাথ, তো একটা একটা সার্টেন ইসে যাবে না, একটা সার্টেন রাস্তাতে যাবে না, সেখানে অনেকগুলো পাথ দিয়ে দেওয়া আছে অলরেডি। দেখা যাচ্ছে যে সে অনেকগুলা পাথ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেছে। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, আমি একটু পরেই দেখব। তো দেখি এরপর কি লেখা আছে। এরপর যেটা লেখা আছে সেটা rays with odd half lengths travel longer than direct and enhance the direct signal, while even half wavelengths degrade the direct signal. Uh, even half wavelengths degrade the direct signal. While drawn, these odd and even multi-half wavelengths, wavelength, even an wavelength signals form ellipsoid around the direct ray. আচ্ছা, এখানে যে কথাগুলো লিখে দেওয়া আছে, আমি জাস্ট একটু সিম্পলি বলার ট্রাই করি, রাইট? এখানে অনেক ঘুরে পেঁচে কথাগুলো লেখা আছে, কারণ অনেক হয়তো তোমরা টের পাচ্ছ না জিনিসটা আসলে কিভাবে লিখে দেওয়া আছে। সো লেটস স্টার্ট। আমরা যদি একটু স্টার্ট করি বোঝানোর জন্য। ধরো এখানে যে কথাটা লেখা ছিল, ধরো একটা সিগন্যাল তোমার ডাইরেক্ট ওয়েতে যাচ্ছে, রাইট? এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ।
ধরি যে কোনো একটা ইএম ওয়েভ, ইটস আ কমপ্লিট সাইনোসয়েডাল ওয়েভ। ধরো এখান থেকে আসতে আসতে এইটা কয়টা সাইনোসয়েড কমপ্লিট করেছে, একটা দুইটা ফুল সাইকেল সে কমপ্লিট করেছে, রাইট? ওকে, সো এই জিনিসটা তো এমিনেন্ট বা স্পষ্টই বোঝা যাচ্ছে। এখন ধরো এ হচ্ছে এরকম ডাইরেক্ট পাথে আসেনি, কোনো একটা কারণে এর পাথটা অনেকটা এরকম হয়ে গেছে। তাহলে দেখো আমার ওয়েভ গুলো হবে এই একটা, দুইটা, তিনটা দিয়ে এই যে দেখো একটা বেশি। তাহলে দেখো তো এখানে আমার কয়টা লোব হচ্ছে, এখানে লোব হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, আর আমার ডাইরেক্ট পাথ বা সোজা পাথে কয়টা লোব ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন দেখো তো আমার এখানে কোন পাথের লোব সংখ্যা বেশি হবে। আমার এখানে যে দুইটা পাথ আছে, এই দুইটা পাথের ভিতরে কোন পাথের বা কোন রাস্তার ভিতরে লোব বা হচ্ছে যে আমি গোল সংখ্যা বললাম সেটা বেশি হবে। অফকোর্স দ্য রেড ওয়ান, বিকজ এইটা হচ্ছে একটু কি বলে একটু ডাইরেক্টলি সে যায়নি, সে ডিরেক্ট পাথকে এরকম করে গেছে। তো তুমি যদি আরো দূরে যাও, আরো দূরে যাও, ধরো আরো দূরে গেলাম, সেই ক্ষেত্রে লোক সংখ্যা আরো বেড়ে যাবে, সেই ক্ষেত্রে লোক সংখ্যা আরো বেড়ে যাবে, এরকম কেস। হ্যাঁ, তুমি যদি আরো দূরে যাও লোক সংখ্যা আরো বাড়তে থাকবে, তুমি যত দূরে যাবে লোক সংখ্যা তত বাড়তে থাকবে। তো এখন ধরো এই পয়েন্টটা তোমার ট্রান্সমিটার পয়েন্ট ছিল, অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে তোমার রিসিভার পয়েন্ট ছিল। তো ট্রান্সমিটার পয়েন্ট থেকে তুমি রিসিভার পয়েন্টে একটা সিগন্যাল সেন্ড করছো, রাইট? তো এখন হচ্ছে তুমি যত মানে এখন এরকম একটা ইলিপসের মতো এখানে তৈরি হয়ে যাবে, যেই ইলিপসের ভিতরে তোমার একটা ডিরেক্ট পাথে থাকবে, ডিরেক্ট পাথকে ঘিরে একটা ইলিপস তৈরি হবে, এবং এই ইলিপসের অন্য রাস্তা দিয়ে, মানে যে এই যে এখানে দেখো যে আরো দুইটা রাস্তা আছে এই ইলিপসের, একটা উপরে একটা নিচে, একটা রেড ওয়ান একটা গ্রিন ওয়ান, ঠিক আছে? এই উপরে এবং নিচের রাস্তা দিয়ে তোমার যে সিগন্যালগুলো যাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই উপরের রাস্তা এবং নিচের রাস্তাতে যে লোবগুলা যাবে, এই লোবগুলার ওয়েভলেন্থ হবে তোমার অড। আমি যদি এখানে ওয়েভলেন্থ দেই নাই, বাট এনিওয়ে এটার ওয়েভলেন্থ গুলা হবে হচ্ছে অড, উপরের পাত এবং নিচের পাত, মানে ওইটার যে ওয়েভলেন্থটা হবে ওইটার থেকে একটু বেশি হবে, রাইট? এই যে একটা রিজন সে গঠন করছে, এই রিজনটাকে বা এই এলাকাটাকে বলে হচ্ছে ফ্রেনেল জোন। এই এলাকাটাকে বলা হচ্ছে ফ্রেনেল জোন, ঠিক আছে? ফ্রেনেল জোনটা হচ্ছে আলটিমেটলি একটা রিজন, তুমি আর ধরো যে ইলিপসয়েড রিজন, একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে সিগন্যাল সেন্ড করবা, এখানে একটা ইলিপসয়েড একটা রিজন তুমি চিন্তা করে নিতে পারবা, ইলিপসয়েড রিজন। এই রিজনটাকে বলা হচ্ছে ফ্রেনেল জোন। এই রিজন দিয়ে তোমার সিগন্যালটা সব থেকে বেশি ট্রান্সমিট হয়, এই পাথগুলা দিয়ে, এই ইলিপসয়েড যে রিজনটা আছে এই রিজন দিয়ে তোমার সিগন্যালটা সব থেকে বেশি পরিমাণে ট্রান্সমিট হয়। এই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে, আমরা যদি আরেকবার একটু পড়ি। রেস উইথ অড হাফ ওয়েভলেন্থ, অড হাফ ওয়েভলেন্থ যেটা দেখলাম ওই যে উপরে পাঁচটা, অড হাফ ওয়েভলেন্থ ট্রাভেল লঙ্গার দেন ডিরেক্ট রে, রাইট? এই যে অড হাফ ওয়েভলেন্থ মানে যত অড সংখ্যক যে ওয়েভলেন্থ গুলো যদি থাকে, সেটা ডিরেক্ট রেট থেকে বেশি পাথ ট্রাভেলস লঙ্গার, এই যেখানে লিখে দেওয়া আছে, travels longer than the direct ray and enhance the direct signal. আচ্ছা, while even half wavelength degrade the direct signal. আচ্ছা, when drawn these odd and even multi half odd and even multi half wavelength signal form an ellipsoid around the direct ray. যে বললাম আমরা যদি এরকম করে এখন একটা এই পাথগুলাকে ড্র করতে পারি, এই যে একটা তো এখানে তো ছিল একটা ইভেন ইভেন মাল্টি হাফ যেটা ডাইরেক্ট রেট, আর সাইডের এগুলো ছিল হচ্ছে অড মাল্টি হাফ সিগন্যাল। এগুলাকে দিয়ে তুমি যদি একটা এরিয়া ড্র করতে পারো, একটা এরিয়া ড্র করতে পারো, তাহলে এই এরিয়াটা হবে হচ্ছে কিরকম, ইট উইল বি signals form an ellipsoid around the direct ray when the received ray is exactly one half longer. Ellipsoid path, the elliptical path it travels is called first Fresnel zone. তো এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট ফ্রেনেল জোন, যখন হচ্ছে আমার জাস্ট ওয়ান হাফ লঙ্গার, ওয়ান হাফ লঙ্গার, রাইট? ওয়ান হাফ লঙ্গার, যে দেখো তোমার যে ডিরেক্ট রে, ডিরেক্ট রেটে তোমার কয়টা হাফ আছে,
ডিরেক্ট রে তোমার হাফ আছে হচ্ছে 4টা, আর উপরের যে ডিরেক্ট রে আছে সেখানে হাফ আছে কয়টা? 5টা, জাস্ট এক্স্যাক্টলি 1/2 লঙ্গার। নিচের যে ডিরেক্ট রে আছে সেখানে দেখবা আছে তোমার 5টা, এক্স্যাক্টলি 1/2 লঙ্গার। তাহলে উপরের আমার উপরের হাফে আছে 5টা, নিচের হাফে আছে 5টা, ডিরেক্ট রেতে আছে আরো 5টা। তো এই যে এই সবাই মিলে, এই সবকটা মিলে একটা জোন, একটা এলাকা কল্পনা করতে পারতেছো। এখানে যেটা দেখা যাচ্ছে এই এলাকাটা হচ্ছে কি ফ্রেনেল জোন, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ফ্রেনেল জোন। ফার্স্ট ফ্রেনেল জোন, আচ্ছা। First Fresnel zone, designing the path such that the clearance is 0.6 Fresnel, minimize the diffraction loss. আচ্ছা, এখানে আমার দেখো ক্লিয়ারেন্স একটা কথা বলা আছে 0.6 এফ। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আসলে আমি জাস্ট তোমাদেরকে একটু জিনিসটা মানে করে বলি, ঠিক করে বলি সব কিছুকে একসাথে করে। আসলে জিনিসটা এখানে যেটা হয় যে তোমার ধরো একটা পাত এখানে তৈরি হয়ে গেছে, রাইট? এখন ধরো এখানে কোনো একটা শার্প অবজেক্ট, একটা দালান চলে আসলো একটা ফ্রেনেল জোনে, তাহলে কি হবে বলো তো বাবা? এখানে যেটা হবে, তোমার লাইট ওয়েভটা যদি এর যে আসে এই ওয়েভটা তোমার ডাইরেক্ট যাবে না, একটু বাঁকা হয়ে যাবে। সো এখানে একটা লস আছে, ডিফ্রাকশনের জন্য লস। লসটা কেন? তুমি যেই পয়েন্টে লাইটটা নিতে চাচ্ছিলে, বা ইএম ওয়েভ, লাইট বলতেছি বারবার আমি, ইএম ওয়েভ, যে আমরা যেহেতু মাইক্রোওয়েভ নিয়ে কাজ করছি এখানে, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তুমি যে পয়েন্টে মাইক্রোওয়েভটাকে নিতে চাচ্ছিলে ওই পয়েন্টে মাইক্রোওয়েভকে নিতে পারবা না। অর্থাৎ এই যে ফার্স্ট ফ্রেনেল জোন, এই ফার্স্ট ফ্রেনেল জোনে সব থেকে বেশি সংখ্যক সিগন্যাল পাস হয়, ম্যাক্সিমাম সংখ্যক, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি পাস হয়। এই ফার্স্ট ফ্রেনেল জোনে তুমি কোনো অবজেক্ট আনতে পারবে না, ক্লিয়ার রাখতে হবে। অ্যাটলিস্ট 0.6, মানে এটা যদি একটা ফার্স্ট ফ্রেনেল জোন হয়, এইটার অ্যাটলিস্ট 0.6 পরিমাণ এরিয়া, এটা ওই ব্ল্যাক কালারটা হচ্ছে 1, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার 0.6 গুণ। ফার্স্ট ফ্রেনেল জোনে 0.6 গুণ এরিয়া তোমার একদম ফাঁকা রাখতে হবে। তুমি যখন মাইক্রোওয়েভ অ্যান্টেনাগুলো ডিজাইন করবা বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন লিঙ্কগুলো বানাবা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে, অ্যাটলিস্ট ফার্স্ট ফ্রেনেল জোনের 0.6 গুণ এরিয়াতে তুমি কোনো অবজেক্ট, ইট ক্যান বি গাছ থাকতে পারে, বৈদ্যুতিক খাম্বা থাকতে পারে, এনিথিং, কিছুই তুমি এখানে আনতে পারবে না। আনলে তোমার সিগন্যালটা লস হয়ে যাবে। তো এটা ছিল আমাদের পাথ লসের লাস্ট পয়েন্টটা। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছো। এখানে কিন্তু খুব একটা ক্লিয়ারলি লিখে দেওয়া নেই, তো হোপফুলি আমার কথাটা শুনে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা তাহলে একটু আগাই কি কি লিখে দেওয়া আছে। এরপরে নেক্সট জিনিস হচ্ছে পাথ রিলায়েবিলিটি। এটাও আমরা অলরেডি জানি। এখানে কি হয় যে একটা সিগন্যাল যখন আমার একটা পাথ দিয়ে আসবে, তখন হচ্ছে সেই পাথটা রিলায়েবল হতে হবে। তো এখানে কয়েকটা সাইট সংজ্ঞা দিয়ে দেওয়া আছে, আমরা একটু সংজ্ঞাগুলো দেখবো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এক নম্বর যেটা, সেটা হচ্ছে রিফ্লেকটিভ অ্যান্ড রিফ্রাক্টিভ মাল্টিপাথ ফেডিং। এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিফ্লেক্ট, আমরা জানি। আমি জাস্ট সবকিছুকে আরেকবার বলি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমাদের যে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হচ্ছে ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমাদের লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো একটা লাইটের যেসব প্রপার্টি থাকবে, একটা মাইক্রোওয়েভেরও ওই একই টাইপ প্রপার্টি থাকবে, বিকজ দে আর নট দ্যাট ডিফারেন্ট, রাইট? তারা আলটিমেটলি ডিফারেন্ট না, তারা একই কি বলবো, তার একই জিনিস। লাইট আর ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আবার মাইক্রোওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এনিওয়ে, তো রিফ্লেকটিভ অ্যান্ড রিফ্র্যাক্টিভ মাল্টিপাথ ফেডিং। তো রিফ্লেকশন মানে আমরা জানি, রিফ্লেকশন মানে হচ্ছে আলোর প্রতিফলন, আর রিফ্র্যাকশন মানে হচ্ছে আলোর প্রতিসরণ। আচ্ছা, যদি তোমরা কেউ ভুলে যেয়ে থাকো, আমি একটুখানি বলে দিই। প্রতিসরণটা হচ্ছে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, স্পেশালি যদি কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আলোটা তোমার, তার যে প্রাইমারি এক্সিস যেটা আছে, আলোটা ধরো একটা ঘন মাধ্যম থেকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তার যে এক্সিসটা আছে সেই এক্সিসের দিকে বেঁকে যাবে। আবার যদি ঘন থেকে হালকা যায় তাহলে এক্সিস থেকে দূরে সরে যাবে। তো এখানে কি লেখা আছে? রিফ্লেকটিভ অ্যান্ড রিফ্র্যাক্টিভ মাল্টিপাথ ফেডিং, দ্য রেজাল্ট of part of signal being reflected or refracted in the atmosphere, causing it to travel different path from the direct ray and arrive at the receiving point slightly after the direct ray does. So it's an important thing. আমি বলে দিই এখানে কি বলছিল তারা। এখানে বলছিল, আমরা মাত্র দেখছি যে আমার সিগন্যালটা ধরো কখনো একসাথে যাবে না, রাইট? তুমি এখান থেকে সিগন্যাল পাঠাচ্ছ,
অনেকগুলো রে বের হবে এখান থেকে, মাইক্রোওয়েভের রে যদি আমরা বলি বিম অফ মাইক্রোওয়েভ, এখান থেকে এই পয়েন্টে অনেকগুলো বিম বের হবে, এখান থেকে এই পয়েন্টে অনেকগুলা বিম বের হবে। তো ধরো এই এতগুলা বিমের ভিতরে কোনো একটা বিম, এই বিমটা রিফ্লেকশনের শিকার হয়ে গেল কোনো একটা কারণে, যেখানে হচ্ছে আলোর ওয়াটার মলিকুল ছিল বাতাসে, পানি ওয়াটার মলিকুল ছিল, ঝাপসা ঝাপসা ওয়াটার মলিকুল ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে যে সে এইখানে আসার পরে সে হচ্ছে রিফ্লেকশনের শিকার হয়ে গেল আলোটা। সো এইখানে আসার পরে রিফ্লেকশন শিকার হওয়ার কারণে কিছু আলো হচ্ছে পাথ ই করবে, পাথ থেকে সরে যাবে কিছু আলো, রাইট, রিফ্লেকশনের কারণে, প্রতিফলন যেটা। আবার কিছু আলো এই পানির ওয়েভ রিফ্রাকশন হবে, লাইট ওয়েভ আসছে এখানে, তারপরে কি এটার ভিতরে লাইট ওয়েভটা তার দিক চেঞ্জ করে ফেলছে, এরকম হয়ে গেছে, এরপরে হচ্ছে সে আবার তার পাথে যাওয়া স্টার্ট করছে, এই যে একটু আগের দিকের সাথে সে নেই, একটু দিকটা সরে গেছে। তো এই দিকটা সরে যাওয়ার কারণে কিছু আলোক রশ্মি তোমার ডিরেক্ট রের যখন যাবে, ডিরেক্ট রেটা এখানে পৌঁছবে, ডিরেক্ট রে আরো কিছুক্ষণ পরে, আরো কিছু টাইম পরে এই রেগুলা এখানে এসে পৌঁছবে। সো ইটস কল্ড মাল্টিপাথ ফেডিং, মাল্টিপাথ অবলম্বন করার কারণে এরকম অনেকটা ফেড, মানে কিছু আলোক রশ্মি আবার হারায়ও যাবে, রাইট। ধরো এ আসার কথা ছিল, এখানে আসার এখানে প্রতিফলন হওয়ার কারণে বা রিফ্লেকশন হওয়ার কারণে এ আর এ পর্যন্ত রিচই করতে পারবে না, ফেড হয়ে যাবে এই আলোক রেটা। তো এই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে। তো এরপরে কি ডিমান্ডিং সিগন্যাল স্ট্যান্ডার্ডস। In modern digital system, path reliability is measured in terms of bit error rate. So bit error rate মানে হচ্ছে কিছু বিট তোমার হারানো যায়। তুমি একটা সিগন্যাল, তো অফকোর্স আমাদের এখন বিটে কমিউনিকেশন গুলো হয়, যেহেতু ডিজিটাল কমিউনিকেশন, কিছু বিট তোমার হারাবেই, এটা তুমি চাইলেও কি মানে ঠিক করতে পারবা না, কিছু বিট তোমার হারাবেই। তো কিন্তু এই হারানোটা কতটুক হতে হবে, এটার একটা স্ট্যান্ডার্ড আছে, যেটাকে বলা হচ্ছে ডিমান্ডিং digital standards. So the typical wireless carrier defines an unacceptable performance at 1 error per million bits transmitted, or 10 to the power minus 6 bit error rate. তো যদি কখনো এরকম হয় যে 1 মিলিয়ন বিটে তোমার হাইয়েস্ট একটা ইরর বিট থাকতে পারে, এর থেকে বেশি হয়ে গেলে হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ডের বাইরে চলে যাবে। মানে তোমার বিটের যে ইরোরটা হতে পারে 1 মিলিয়ন বিট পাঠালে সেখানে একটা বিট তোমার ইরোর হবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমার সিগন্যালটা তখন আর স্ট্যান্ডার্ডের বাইরে চলে যাবে, সিগন্যালটা স্ট্যান্ডার্ড বলা হয় বিইআর, বিট পার ইরোর। আচ্ছা এই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে, যে আমি যদি একটু পড়ে যাই, যে টেকিং অল পাথ লস ফ্যাক্টরস ইনটু অ্যাকাউন্ট, ওয়ান টু কোয়ান্টিফাই দ্য পাথ রিলায়েবিলিটি, অলসো নোন অ্যাজ দ্য পাথ অ্যাভেলেবিলিটি। সিম্পলি পুট, a path fails to perform when the data transmitted from one end is not successfully received at other. This can be caused by poor propagation conditions, of course, such as the given above, by reflective or refractive multipath fading or rain attenuation. Path reliability is measured of path's ability to reliably transmit the data over a course of year, expressed as percentage of time it is available. আচ্ছা এটা বলে দিব কি বলছে এখানে। As we learn chapter 7 এটা দেখানো হবে যে carrier grade availability is typically 5 nines, 99.999% availability. আচ্ছা এখানে যে কথাগুলো বলে দিছে যে তোমার মানে ডাটা ট্রান্সমিটটা তোমার যেটা হবে সেটা হচ্ছে expressed as percentage of time it is available. এই জিনিসটা আমরা যদিও চ্যাপ্টার 7 এ পড়বো ডিটেইলসে, চ্যাপ্টার 7 এ ডিটেইলসে আছে, বাট এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ অফ টাইম ইট ইজ অ্যাভেলেবল। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার এই যে এখানে আমি পাথগুলো আঁকছিলাম, একটা ডাইরেক্ট পাথ, অনেকগুলো ইনডাইরেক্ট পাথ। তো কোন সিগন্যালটা আগে যাবে, অফকোর্স আমার ডাইরেক্ট সিগন্যালটা আগে যাবে, ডাইরেক্ট সিগন্যালের পরে হচ্ছে আমার ইনডাইরেক্ট সিগন্যালগুলো যাবে, রাইট, এগুলো তো পরে আসবে, এই সিগন্যালগুলো পরে আসবে, যেহেতু তারা বেশি লম্বা পাথ তারা অবলম্বন করবে, এই সিগন্যালগুলা পরে আসবে রিসিভারে। তাহলে এই সিগন্যালটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে অ্যাভেলেবল থাকবে, তাই না, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম। ধরো ফার্স্টে তোমার ডাইরেক্ট সিগন্যালটা চলে আসবে, ফার্স্টে তোমার ডাইরেক্ট সিগন্যালটা আসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে অন্য একটা সিগন্যাল আসবে,
সবার লাস্টে একদম যে সিগন্যালটা বেশি পাথ ধরো অনেক রিফ্রাকশন অনেক কিছু শিকার হয়েছিল, সবার লাস্টে ওই সিগন্যালটা আসবে। তাহলে দেখো মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তুমি হচ্ছে ওই সিগন্যালটাকে পাচ্ছ। একটা সিগন্যাল সেন্ড করলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ধরে ওই একটা সিগন্যালকে তুমি রিসিভ করবে তোমার এই অ্যান্টেনাটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আরো অনেক ডিটেলসে দেখবো, কোনো সমস্যা নেই। বাট চল আমরা কন্টিনিউ করতে থাকি। তো আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া আছে যে তোমার একটা সিগন্যালকে আমরা পাথকে তখনই রিলায়েবল বলবো যখন ওই পাথের 99.999% সিগন্যাল আমার রিসিভ হবে। ঠিক আছে, আমরা মাত্র দেখলাম যে যদি আমরা এটাকে বিইআর দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করি তাহলে হচ্ছে একটা মানে 1 বিলিয়নে একটা, অর্থাৎ বিইআর হবে 110⁻⁶। আবার যদি তুমি এটাকেই করো হচ্ছে পাথ দিয়ে প্রকাশ করো তাহলে এটা হচ্ছে 99.99% অ্যাভেলেবল থাকতে হবে সিগন্যালটা। ঠিক আছে, ক্যারিয়ার গ্রেড অ্যাভেলেবিলিটি ইজ টিপিক্যালি 5 নাইনস, দ্যাট ইজ 9.999। তো এগুলো আমরা সামনে আরো দেখবো ডিটেলসে। তো এগুলা হচ্ছে লিখে দেওয়া আছে যে পাথ পারফরমেন্স ক্যান টিপিক্যালি বি ইমপ্রুভড বাই ইনক্রিজিং দ্য ওভারঅল সিস্টেম গেইন, বাই ইনক্রিজিং দ্য পাওয়ার, রিডিউসিং দ্য লস ইন ট্রান্সমিশন লাইন, অর ইনক্রিজিং দ্য সাইজ অফ অ্যান্টেনা ইটসেলফ। অ্যান্টেনা সাইজ বাড়াও তুমি হচ্ছে এই পাথের প্রবলেমগুলোকে ঠিকঠাক করতে হবে। তো এখানে একটা ইমেজ দিয়ে দেওয়া আছে যে হচ্ছে এই পিছনের যেটা আছে এই পিছনের সাথে এই ছবিটার কতটুকু মিল আছে। অ্যাটলিস্ট মিলটা 99.99% থাকতে হবে, তাহলে হচ্ছে তোমার জিনিসটাতে কি বলে জিনিসটা রিলায়েবল হবে। আচ্ছা, এনিওয়ে, তো এখানে পাথ রিলায়েবিলিটি আরো কিছু কথাবার্তা লিখে দেওয়া আছে। আদার ফ্যাক্টরস দ্যাট অ্যাডভার্সলি এফেক্ট দ্য পাথ রিলায়েবিলিটি আর লঙ্গার লিঙ্ক লেন্থস। অফকোর্স লিঙ্ক লেন্থ যদি লম্বা হয়, এরিয়াস অফ ফ্ল্যাট টেরেন, হ্যাঁ, হট ক্লাইমেটস, ফ্রিকুয়েন্ট রেইনফলস। Rain has a particularly detrimental effect on high frequency links, মানে হাই ফ্রিকোয়েন্সি লিঙ্কের ভিতরে দেখবা যে রেইনের ইফেক্টটা খুবই বাজে থাকে। This brings us back to the issue of frequency and the role it plays in link performance and reliability. As in most areas of technology, there are trade-offs to consider with each option. Higher frequency bands offer greater capacity out, but রিডিউস রিলায়েবিলিটি। তো এটা বললো যে হাই ফ্রিকোয়েন্সি থাকলে তোমার ক্যাপাসিটি বেড়ে যাবে, তোমার লাইনে বেশি পরিমাণ সিগন্যাল তুমি ট্রান্সমিট করতে পারবে, বাট রিডিউস reliability. Frequencies above 10 GHz can be attenuated by rain, particularly by heavy rain, of course, because the size of that typical raindrop more closely approximates the size of signals wavelength. মানে এই তখন দেখা যাবে যে এই রেইনফলের সাইজটা যদি সিগন্যালের ওয়েভলেন্থের সাইজের সমান হয়ে যায় তখন অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে, ক্রিয়েটিং a formidable attenuation obstacle. তো রেইন তখন অনেক ঝামেলা হবে, মানে এটাই বলতে চাচ্ছি 10 GHz এর বেশি হলে তোমার রেইন প্রবলেম হবে। কিভাবে করে এটা এখানে লেখা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তো আমি যদি একটু সামনের দিকে যাই, তো এই যে 99.99% এটাই বলতেছে আর কি। এখানে যে কোনো সিগন্যাল তুমি ওয়াইফাই বলো, ইন্টারনেট বলো, 3G বলো, 4G বলো, যে কোনো সিগন্যাল অ্যাটলিস্ট তোমার 99.999% অ্যাকুরেট হতে হবে, আদারওয়াইজ তুমি ওইটা অ্যাকসেপ্টেবল না, আনঅ্যাকসেপ্টেবল। তো এখানে লেখা আছে অ্যাসেসিং দ্য অ্যাভেলেবিলিটি রিকোয়ারমেন্ট। তো এগামেন্টটা পড়ে আছে 959 ইজ ক্যারিয়ার জার্গন, মানে জার্গন তো জানো এটা হচ্ছে প্রবাদ বাক্যর মতো কিছু একটা। অ্যামাউন্টস টু জাস্ট 5 মিনিটস অফ ডাউন টাইম পার ইয়ার। আচ্ছা, এই কথাটা কিভাবে লিখছে জানো? এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ইরর রেট টাইম দিয়ে প্রকাশ করতেছে। ওই যে বলছিলাম না টাইম, মানে তোমার 1 বছর টাইম দিয়ে ধরে তুমি হিসাব করো, 1 বছর টাইম একটা সিগন্যাল তুমি সেন্ড করবে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে, কতক্ষণ টাইম ধরে? 1 ইয়ার টাইম ধরে, 1 ইয়ার টাইম ধরে। 1 ইয়ার টাইম ধরে তুমি যদি একটা সিগন্যালকে একটা জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত তুমি সেন্ড করো, এখানে তোমার ইরর কতক্ষণ হতে পারবে জানো? 5 মিনিট ইরর হতে পারবে, 5 মিনিট। তাইলে হচ্ছে তোমার জিনিসটা অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ জিনিসটা তোমার অ্যাকসেপ্টেবল না। অ্যাকসেপ্টেবল মানে বার্তা তোমার রিলায়েবল থাকবে না, এই কথাটা এখানে লেখা আছে। আচ্ছা, years of measured data have informed the development and improvement of path reliability prediction models. In United States, the prevailing model is called Vigans or Barnard Vigans. এগুলো ইউএস এর কথাবার্তা লিখে দেওয়া আছে, বাট
তো বুঝছোই যে এখানে কি আছে আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এগুলো অনেকগুলো মডেল আছে। হ্যাঁ, এই মডেলগুলো আমরা হয়তো পরে দেখবো আরো ডিটেলসে। জাস্ট হচ্ছে এই মডেলগুলো হচ্ছে তোমার এই যে ইরোর মডেল, যেমন একটা ইরোর মডেল দেখলাম 1 বছরে 5 মিনিট, এটা একটা ইরোর মডেল। এরকম আরো ইরোর মডেল আছে, বাট এটা ধরো যে একটু কমন টাইপ ইরোর মডেল। আচ্ছা, ওকে ফাইন, লেটস স্টার্ট, শেষ করে ফেলি আমরা। While the five nines is the standard for most wireless operators, some applications demand even greater availability, 6 nines percent of availability, allowing for mere 30 seconds of downtime per year. কোনো কোনো এমন হতে পারে যে 1 বছর যদি সিগন্যাল ট্রান্সমিট করো তাহলে সেখানে মাত্র 30 সেকেন্ডের ইরর থাকতে পারে। হ্যাঁ, দিস ক্রাইটেরিয়া আর কমন ফর পাবলিক সেফটি অর ইউটিলিটি অ্যাপ্লিকেশনস। যদি কোনো জায়গায় পাবলিক সেফটির কথাবার্তা থাকে সেই সব ক্ষেত্রে মানে তোমার সিগন্যাল অ্যাভেলেবিলিটিটা এত বেশি হতে হয়। অন আদার হ্যান্ড, more forgiving applications such as email, web page download may only require 99.995% availability. তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এটা ধরো যদি আমার একটা ইমেল পেজ লোড করতে হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে আমার এই টুই ডটটা হলেও সমস্যা নেই। হ্যাঁ, দুই একটা ওয়ার্ড মিসিং হলেও প্রবলেম নেই। এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। তো আচ্ছা, তো ডিজাইনিং দ্য লিঙ্ক আমরা অলমোস্ট সামনে এগিয়ে যাচ্ছি। লেটস সি উপরে কি দিয়ে দেওয়া আছে, ডিজাইন দ্য লিঙ্ক। এখানে যেটা বলা আছে, at high level microwave link design can be broken into several elements listed below. The process is somewhat iterative, especially the nominal design phase, and may involve the evolution of several different connectivity options. This step, আচ্ছা, এখানে যেটা বলতেছে আমরা যখন মাইক্রোওয়েভ লিঙ্কটা স্থাপন করব তখন আসলে লিঙ্কটা কিভাবে স্থাপন করব। তো টিপিক্যালি জিনিসটা অনেকটা ইটারেটিভ মেথড বলে। ইটারেটিভ মেথড মানে কি জানো? ইরর বেসড মেথড। তুমি জানো না তোমার লিঙ্কটা কিভাবে স্থাপন করলে সব থেকে বেশি সিগন্যাল স্ট্রেংথটা পাবা বা সিগন্যালটা সব থেকে বেশি অ্যাকুরেট হবে, রিলায়েবল হবে। এটা তোমার হচ্ছে ইরর করে করে দেখতে হবে, লাইক অ্যান্টেনা ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন পজিশনে তোমার সব থেকে ভালো তুমি রেজাল্টটা পাচ্ছ। এই যে মেথডটা, এটাকে বলে ইটারেটিভ মেথড। তো তারপর এটা ছাড়া আরো সেভারাল ইভলিউশন মেথড আছে, তো এগুলো একটু দেখে কি কি লেখা আছে। প্রথমটা বলছে হচ্ছে নমিনাল, যেটা প্রিলিমিনারি ডিজাইন। দিস স্টেপ involves setting the design guidelines and getting preliminary site candidate information to start. Maximum antenna signals, antenna heights for each site should be noted, as this will be controlling factor for the connectivity. The next task is to lay out the network routing and determine the capacity requirements for the link. Once an initial routing is determined, the designer must select the most suitable frequency bands based on the path length and the design guidelines. Then, using the link design tool in conjunction with high resolution terrain morphology and possibly even building data, the designer can confirm clear LOS along the path. In this process, the options will begin to eliminate themselves. Alternatives must be constructed. Some sites will prove impractical, some bands will prove unavailable, and some paths will prove too congested or obstructed to use. Eventually, the designer will arrive at optimal solution for given demands of the project. আচ্ছা, তো এখানে যে কথাগুলো বলে দেওয়া আছে, মানে একজন অ্যাজ এ ডিজাইনার এই লিঙ্কগুলো কিভাবে করে স্থাপন করতে হয়। তো শুরুতে কয়েকটা কাজ করতে হবে এখানে। শুরুতে যেটা করে ডিজাইনাররা, বা তোমরা যদি কেউ ডিজাইনার হও সেই ক্ষেত্রে যেটা শুরুতে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা অ্যান্টেনা কত হাইটে বসাচ্ছ এটা জানতে হবে। এখানে প্রথমে যে কথা লেখা আছে, হ্যাঁ, সেটিং দি গাইডলাইন এন্ড গেটিং দ্য প্রাইমারি সাইট। তো আর তারপরে সাইট, কোনটা কোন সাইটে বসাচ্ছ। ধরো এখানে আমার 3টা সাইট আছে, এইটা একটা সাইট আছে, এটা একটা সাইট আছে, এটা একটা সাইট আছে। প্রত্যেকটা সাইটে তোমার হাইট জানতে হবে, কত হাইটে তুমি অ্যান্টেনাকে বসাচ্ছ। হ্যাঁ, primary site candidate information to start. Maximum antenna heights for each other should be noted.
রাইট, অ্যাজ দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আচ্ছা, দ্য নেক্সট টাস্ক ইজ টু লেয়ার দ্য নেটওয়ার্ক রাউটিং। তারপর হচ্ছে তোমার নেটওয়ার্ক রাউটিং করতে হবে। রাউটিংটা হচ্ছে তোমার, রাউটিং বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে ধরো আমার এখানে প্রত্যেকটা জায়গায় অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আমার কোনটার পরে কোন পয়েন্টে যাবে সিগন্যালগুলো, ঠিক আছে, কোনটার সাথে কোন পয়েন্টে সিগন্যালগুলো যাবে, এই রাউটিং পয়েন্টগুলো ঠিক করতে হবে অ্যাজ এ ডিজাইনার। কোনটা থেকে কোন পয়েন্টে আমার সিগন্যালগুলো যাবে। আমরা টিপিক্যালি জানি মাল্টি হোপ ডিজাইন, একটা সিঙ্গেল পাথে আমি সিগন্যাল সেন্ড করি না, অনেকগুলো পাথ ইউজ করি। হ্যাঁ, তো কোন পরে কোন পাথে যাবে এটাকে বলে রাউটিং করা। অ্যান্ড ডিটারমাইন দ্য ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে আমার প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি দেখতে হবে যে আমি কোনটাতে কত ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি সেন্ড করব, ঠিক আছে, ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস ফর দ্য লিঙ্ক। ওয়ান্স ইনিশিয়াল রাউটিং ইজ ডিটারমাইন, করে ফেলবে, করে মানে এই রাউটিংটা তোমার হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজিং লিঙ্ক ডিজাইন টুল, মানে ইন কনজাংশন উইথ হাই রেজলিউশন টেরেন। তারপরে হচ্ছে তোমার এই লিঙ্ক ডিজাইন টুল আছে একটা, মানে ইটস আ টুল, রাইট। টুল মানে হচ্ছে যেমন তোমরা হচ্ছে এখন গুগল মিটতে আমরা হচ্ছে মিটিংটা করতে, সো এই গুগল মিট হচ্ছে আমাদের মিটিং করার একটা টুল। হ্যাঁ, তো এরকম অনেকগুলা টুল আছে, যাই হোক এনিওয়ে। তো এরকম একটা টুল দিয়ে আমরা তখন দেখবো যে আমাদের এই লিঙ্কটার ভিতরে বিল্ডিং আছে নাকি, টেরেনটা কিরকম, মানে এরিয়াটা কিরকম, এখানে হচ্ছে মানে দিন শেষে আমি এটা কনফার্ম করব যে আমার এখানে ক্লিয়ার এলওএস, লাইন অফ সাইটের লাইট, মানে ক্লিয়ার এলওএসটা পাবো নাকি, কোন পাথে আমি ক্লিয়ার এলওএস পাবো, কোন পাথে আমি ক্লিয়ার এলওএসটা পাবো না। এটা না, আমার দিন শেষে আমার এটা চিন্তা করতে হবে যে এই রাউটটার মধ্যে কি আমি একটা ক্লিয়ার এলওএস পাবো নাকি। এটা হচ্ছে আমার মানে একটু টেস্ট করে বা কিছু ক্যালকুলেশন করে একটা টুলের মাধ্যমে, কনজাংশন টুল বলতেছে একটা ডিজাইন টুল কনজাংশন, এই টুলটা দিয়ে আমার এটা বের করতে হবে যে কোন পার্টটা হচ্ছে আমার জন্য সব থেকে বেশি রিলায়েবল হবে। ইন দিস প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা যখন সবকিছু শেষ করব হিসাব নিকাশ, তখন দেখবো হচ্ছে যে কোনো পাথ আমার ভালো কাজ করতেছে না, ধরো যে এই পার্টটা আমার ভালো কাজ করতেছে না। আবার কোনো পাথ দেখা যাবে টু মাচ কনজাস্টেড, মানে আমার খুব সরু হয়ে যাচ্ছে পাথগুলা। তো ইভেনচুয়ালি এই সবগুলা, এটা হচ্ছে তোমার ইটারেটিভ মেথড, মাত্র বললাম ইরর দেখবো যে কোন পাথে ইরর বেশি ইরর কম, এই টাইপের ইটারেটিভ করতে করতে আমরা দিন শেষে একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছে যাব। তখন হচ্ছে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমার এই পাথটা সব থেকে ভালো ছিল, এই পার্টটা আমি ইউজ করে সিগন্যালটা ট্রান্সমিট করবো। ইনফ্যাক্ট হচ্ছে দেখা যাবে যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ডও আমার রিডান্ডেন্ট হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে বললাম হচ্ছে এখানে আমি 2 গাইগাহার্টজ থেকে 5 গাইগাহার্টজ পর্যন্ত সিগন্যাল সেন্ড করবো, আবার এখানে সেন্ড করবো আমি ধরো 5 গাইগাহার্টজ থেকে 6 গাইগাহার্টজ। আমি এখন একটা পাথে এক ফ্রিকোয়েন্সিতে আমি সিগন্যালগুলোকে সেন্ড করব। তো দেখা যাবে যে না, এই পাথের এই 5 গাইগাহার্টজ পর্যন্ত সিগন্যাল সেন্ড করলে হচ্ছে না, এখানে আমার সিগন্যাল করতে হবে 4 থেকে 5 গাইগাহার্টজের ভিতরে, হতেই পারে। হ্যাঁ, তো এই সবগুলা চেঞ্জ করে আমরা হচ্ছে একটা ফাইনাল কনক্লুশনে আসবো। তখন হচ্ছে আমি বলবো যে না, এইটা হচ্ছে আমার এই পার্টটা সব থেকে ভালো। তো এটা হচ্ছে তুমি আগে প্রেডিক্ট করতে পারবা না, তোমার হচ্ছে এগুলা বসায় বসায় আগে চেক করতে হবে যে কোন কোন দিক থেকে কোন দিকে করলে আমার জিনিসটা সব থেকে ভালো হয়। এই যে টোটাল মেথডটা, এই টাইপের মেথডকে বলা হচ্ছে ইটারেটিভ মেথড। তোমরা যদি কেউ নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা এই টাইপের মেথডের সাথে আরো অনেক বেশি পরিচিত হবে আর কি। এনিওয়ে, তারপর আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসছি। আজকে কি আর পড়াবো, থাক আজকে আর পড়াবো না, এখান থেকে আমরা আবার নেক্সট দিন স্টার্ট করে আমরা একটু ক্লাসে শেষ করে দিব। সো এটা ছিল আজকে আমার তোমাদের জন্য একটা প্রি রেকর্ডেড ক্লাস। হোপফুলি তোমরা ফুল ক্লাসটা দেখবে, এবং খুব ইম্পর্টেন্ট ফুল ক্লাসটা দেখবে। আমরা হচ্ছে নেক্সট দিন আবার এখান থেকে স্টার্ট করবো, স্টার্ট করে আমরা 3 নাম্বার চ্যাপ্টার শেষ করে ফেলবো। এরপরে আমাদের মিড টার্ম এক্সাম হবে, আর নেক্সট ক্লাসে অফকোর্স আমি মিড টার্ম এক্সামের জন্য তোমরা কি কি পড়বা ওটার ডিটেলসে জানিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।